আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি মুভিটির নাম হচ্ছে 200 পাউন্ড বিউটি। এই মুভিটি হচ্ছে সাউথ কোরিয়ার একটি মোস্ট পপুলার মুভি। এই মুভিটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর মুভির স্কোরটাও অনেক বেশি ভালো, 7.5 আউট অফ 10। এই মুভিটি 2006 সালে মুক্তি পেয়েছে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। মুভির শুরুতে আমরা একটি কনসার্ট দেখতে পাই যেখানে আমাদের ফিমেল লিড হানা গান করছিল, কিন্তু তাকে আমরা দেখে বুঝতে পারি সে কিছুটা মোটা আর দেখতে বেশি সুন্দর নয়, যার কারণে তাকে ব্যাক স্টেজে সবসময় গান গাইতে হয়। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি এমি নামের একটি মেয়ে লিপসিং করছিল ফ্রন্ট স্টেজে। সে মূলত হানার সাথে লিপসিং করছিল, সে অ্যাকচুয়াল গান করতে পারত না। আর এমি অনেক বেশি সুন্দর হওয়ার কারণে সে ফ্রন্ট স্টেজে পারফর্ম করে সবার মন জয় করে নিয়েছিল। আর এদিকে আমরা বুঝতে পারি হানা তার ডিরেক্টরকে খুব বেশি পছন্দ করত। সে তার ডিরেক্টরকে এত বেশি পছন্দ করে যে তার সব টাচ করা জিনিসগুলো সে সুন্দর মতো তার কাছে সংরক্ষণ করে রাখে। এটা টোটালি একটা অনসাইটেড লাভ ছিল। গান শেষ হওয়ার সাথে সাথে স্যাংজুং হানাকে জড়িয়ে ধরে, কারণ হানা অনেক ভালো পারফর্ম করেছিল, সে অনেক সুন্দর গান গেয়েছিল। এই জন্য স্যাংজুং তাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আর এটা দেখে এমি অনেক বেশি জেলাস ফিল করে, আর সে মনে মনে ভাবতে থাকে সে হানার উপর কিভাবে রিভেঞ্জ নিতে পারবে, সেই পরিকল্পনা করতে থাকে। পরবর্তী সিনে দেখানো হয় স্যাংজুং হানাকে তার বাসায় পৌঁছে দিয়েছিল, আর তারা দুজন গল্প করতে করতে স্যাংজুং হানাকে ইনভাইট করে বসে তার বার্থডেতে। আর স্যাংজুং যেহেতু হানার ক্রাশ ছিল, সে তাকে না করতে পারে না, সে রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে দেখানো হয় হানার বাড়িতে কেউ একজন পার্সেল পাঠিয়েছিল, আর সেখানে সুন্দর একটি লাল জামা ছিল, সাথে একটি চিঠিও ছিল। আর চিঠিতে লেখা ছিল, আমার বার্থডে পার্টিতে এই জামাটি পরে আসলে আমি অনেক বেশি খুশি হব। আর এসব দেখে হানা অনেক বেশি এক্সাইটেড আর খুশি হয়ে যায়। পরবর্তী সিনে হানা ওই লাল ড্রেসটি পরে স্যাংজুং এর পার্টিতে যায়, কিন্তু জামাটা অনেক বেশি ফিট হওয়ার কারণে হানাকে আরো বেশি আগলে দেখতে লাগছিল, যার কারণে সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। এর কিছুক্ষণ পরেই একই ড্রেস পরে এমি এন্ট্রি করে পার্টিতে, কিন্তু ওই ড্রেসটিতে এমিকে অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই তার দিকে হা করে তাকিয়েছিল। আর এই সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছিল হানাকে ইনসাল্ট করার জন্য এমি এটা প্ল্যান করেছিল। আসলে স্যাংজুং তাকে গিফট পাঠায়নি, এই লাল ড্রেসটি এমি তাকে পাঠিয়েছিল। আর এটা দেখে হানা অনেক বেশি কষ্ট পায়, আর সেখান থেকে কান্না করতে করতে বের হয়ে যায়। হানা এত বেশি কষ্ট পেয়েছিল যে সে ওয়াশরুমে যেয়ে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর ঠিক তখনই স্যাংজুং আর এমি সেখানে চলে আসে। সেখানে স্যাংজুং আর এমি অনেক বেশি ঝগড়া করে, কারণ স্যাংজুং এমুকে অনেক বেশি বকা দিচ্ছিল। সে তাকে বলছিল, তুমি হানার সাথে কেন এরকম খারাপ বিহেভ করছো। স্যাংজুং এমিকে বলে, হানাকে তো আমরা ব্যবহার করছি, তুমি যদি হানার সাথে এত খারাপ ব্যবহার করো আর সে যদি এই কোম্পানি ছেড়ে চলে যায়, তাহলে আমাদের কোম্পানি একদম ডুবে যাবে। তো আমাদের উচিত তার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করা। আর স্যাংজুং এর এসব কথা শুনে হানা আরো বেশি ভেঙে পড়ে। হানা বাসায় এসে দরজা জানলা সব বন্ধ করে দেয়, আর সে মনে মনে ভাবতে থাকে তার এই জীবন রেখে কোনো লাভই নেই। সে সুসাইড করার সিদ্ধান্ত নেয়। তার ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় সে তো একজন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলে। এখানে বলে রাখা ভালো, হানা তার একাকিত্ব কাটানোর জন্য বিভিন্ন ছেলেদের সাথে নোংরা কথা বলে। যেহেতু হানার ভয়েস অনেক বেশি সুন্দর ছিল, ছেলেরা মনে করত যেহেতু মেয়েটির ভয়েস এত সুন্দর, তাহলে সে বাস্তবেও অনেক বেশি সুন্দর। এ কথা চিন্তা করে হানার সাথে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর প্লাস্টিক সার্জনও ছিল তাদের মধ্যে একজন। তার পরের দিন সকালে হানা ওই সার্জনের সাথে দেখা করতে যায়। তখন হানা ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার সবকিছু শুনে বলে, এতে কিন্তু অনেক খরচ পড়বে। তখন হানা বলে, আমি আপনাকে অর্ধেক পেমেন্ট এখন দিতে পারবো, আর সার্জারি হওয়ার পরে প্রতি মাসে আমি কিছু টাকা আপনাকে পে করে দিব। এতে ডাক্তার রাজি হয় না। তখন হানা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন সে বলে যে আপনি যদি আমার সার্জারি না করে দেন, আপনার যে কল রেকর্ড গুলো আছে এগুলো ভাইরাল করে দেব। আর এসব শুনে ডাক্তার অনেক বেশি ভয় পেয়ে যায় আর রাজি হয়ে যায়। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হানা বাড়িতে চলে আসে। এসে তার সব জিনিসপত্র বিক্রি করে দেয়, কারণ হানাকে অনেকদিন যাবৎ হসপিটালে থাকতে হবে। আর তার একটি পোষা কুকুর ছিল। হানা তাকে অনেক বেশি পছন্দ করত। যেহেতু হানা বাড়িতে থাকবে না, এজন্য সে তাকে রাস্তায় ছেড়ে আসে। আর সে সময় সে অনেক বেশি কষ্ট পায়, কারণ শুধুমাত্র এই কুকুরটি ছিল তার দুঃখের সঙ্গী। এরপর শুরু হয় হানার প্লাস্টিক সার্জারি।
আর এদিকে সাংজুং এর কোম্পানি ডুবতে বসে, কারণ হানা ছাড়া তাদের কোম্পানি অচল ছিল। এমি তো শুধু লিপসিং করত হানার গানে, সে তো নিজে কোনো গান গাইতে পারত না, যার কারণে এমিরও শো বন্ধ হয়ে যায়। আর এতে কোম্পানি অনেক বড় লসের মধ্যে যাচ্ছিল। আর সেজন্যই সাংজুং আর এমি মিলে দুজনই হানাকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পায় না। তারপর সিন 1 বছর পরে দেখানো হয়, যেখানে হানার সার্জারি কমপ্লিট হয়ে গিয়েছিল। সার্জারি হওয়ার পরে হানা যখন তার প্রথম মুখ আয়নাতে দেখে, সে অবাক হয়ে যায়, কারণ এখন তাকে কান্না করলেও সুন্দর লাগে, হাসলেও সুন্দর লাগে। তার এই সার্জারিতে অনেক বেশি সে খুশি হয়ে যায়। ইভেন তার এত সুন্দর ট্রান্সফরমেশন দেখে ডক্টরও অনেক বেশি খুশি হয়ে যায়, সেও খুশিতে কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পরে হানা তার আগের জিন্স নিয়ে ট্রায়াল দিতে থাকে। সে এখন দেখতে পায় যে একটা জিন্সের মধ্যে তার পুরো শরীর আটকে যাচ্ছিল। তার এই নতুন জীবন নিয়ে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। দেখানো হয় হানার সব থেকে পছন্দের ড্রেসটা কিনে ফেলে, আর ওই ড্রেসটা পরে সে মডেলের মতো রাস্তায় হাঁটতে থাকে। আর তাকে দেখে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ তাকে ওই ড্রেসটিতে সব থেকে সুন্দর লাগছিল। সার্জারি করার কিছুদিন পর হানা তার বেস্ট ফ্রেন্ড জুনমিনের সাথে দেখা করতে যায়। তার বেস্ট ফ্রেন্ড তাকে দেখে চিনতেই পারছিল না, কারণ হানার এই ট্রান্সফরমেশন আসলে মেনে নেওয়ার মতো ছিল না। সে এত বেশি চেঞ্জ হয়ে গিয়েছিল যে জুনমিন এটা একসেপ্টই করতে পারছিল না যে এটা হানাই ছিল। হানা জুনমিনকে বিশ্বাস করানোর জন্য সে তার সাথে করানো ট্যাটু দেখায়, আর এই ট্যাটু দেখে জুনমিন বিশ্বাস করতে বাধ্য হয় যে এটাই হানা ছিল। তার পরবর্তী সিনে দেখানো হয় জুনমিনের সাথে কথা বলে হানা তার নিউ আইডেন্টিটি ক্রিয়েট করতে চাচ্ছিল। হানার সকল কথা শুনে জুনমিন তার নিউ আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য রাজি হয়ে যায়। আর এদিকে স্যাংজুংরা অডিশন শুরু করে হানার রিপ্লেসে অন্য কোনো সিঙ্গারকে হায়ার করার জন্য। অডিশন শুরু হয়, আর ওই অডিশনে পার্টিসিপেট করে হানা নিজে। যখন সবাই অডিশন দিচ্ছিল, একে একে সব পার্টিসিপেট অডিশন দিয়ে বের হচ্ছিল, কিন্তু সাংজুনের কারোর গলায় পছন্দ হচ্ছিল না। লাস্ট মোমেন্টে হানা এসে গান শুরু করে, আর যেহেতু এটা আমাদের রিয়েল হানা ছিল, এজন্য সাংজুং এর তার ভয়েসটা অনেক বেশি পছন্দ করে আর তাকে সিলেক্ট করে ফেলে। আর এখানে একটু বলে রাখি, হানা যেহেতু তার নিজের আইডেন্টিটিটা নতুন করে ক্রিয়েট করেছে, তার নতুন নাম হচ্ছে জেনি। তার পরবর্তী সিনে সাংজুনের বড় ভাইকে দেখানো হয়। সে হানার পারফরমেন্স দেখে অনেক বেশি খুশি হয়, আর যেহেতু হানা অনেক বেশি সুন্দর আর প্রেজেন্টেবল হয়ে গিয়েছিল, তার ভাই বলে এমির রিপ্লেসে হানাকে ফ্রন্ট স্টেজে গান এবং নাচ করার জন্য। তার মানে এমিকে তারা শো থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছিল। আর এটা শুনে এমি অনেক বেশি রেগে যায়, আর সে হানাকে খোঁজার জন্য পাগল হয়ে যায়। এরপর এনি হানার বাবার সাথে দেখা করতে আসে, কিন্তু হানার বাবা মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে তার কাছ থেকে সে তেমন কোনো ইনফরমেশনই পায় না। সে এমন এমন কথা বলে এমি কিছুই বুঝতে পারে না। এখানে হানার বাবা একটা ডায়লগ দেয়, শুধুমাত্র উপরওয়ালাই সব করতে পারে, আমরা তো শুধুমাত্র যতটুকু ক্ষমতা ততটুকুই করতে পারি, এর বাইরে আমাদের করার কিছুই নেই। এর পরবর্তী সিনে দেখানো হয় সাংজুং আর হানা একই স্টুডিওতে কাজ করছিল। হানা চেষ্টা করছিল সাংজুংকে তার সৌন্দর্য দিয়ে কাবু করার জন্য। এর জন্য সে ঠিকমতো গানও গাইতে পারছিল না, যার জন্য সাংজুং তাকে ওল্ড হানার কিছু ভিডিও দেখায়। তখন সে বলতে থাকে যে তুমি কি ওর মতো গান গাইতে পারো না, খুবই মনোযোগ আর সুন্দর করে। তখন হানা বলতে থাকে ও তো দেখতে অনেক বেশি অসুন্দর, আর এটা শুনে সাংজুং অনেক বেশি রেগে যায়। সাংজুং বলতে থাকে ও আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, তুমি ওর বিষয়ে এভাবে কথা বলতে পারো না। আর এটা শুনে হানা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় স্যাংজুংকে সে সবকিছু বলে দেবে। এজন্য হানা স্যাংজুংয়ের সাথে ডিনার করতে তার বাসায় চলে যায়। আর ওখানে যেয়ে কথা চলে তাকে জিজ্ঞেস করে তোমার কি সার্জারি করা মেয়ে পছন্দ। তখন স্যাংজুং বলে সার্জারি নিয়ে আমার কোনো সে নেই, সার্জারি করা মেয়ে আমার বউ বা গার্লফ্রেন্ড হবে এটা আমি চিন্তা করতে পারি না। আর এটা শুনে হানা অনেক বেশি আপসেট হয়ে যায়। সে বুঝতে পারে পার্সোনালি স্যাংজুং সার্জারি করা মেয়ে পছন্দ করে না, এই জন্য সে তার সত্যতা গোপন রাখে। পরবর্তী সিন হানার প্রথম কনসার্টে চলে যায়, আর এখানে হানা অনেক ভালো পারফরমেন্স করে, যার কারণে তার প্রথম গানটাই হিট হয়ে যায়, আর সে অনেক বেশি ফেমাস হয়ে যায়। এরপর দেখানো হয় এমি গান প্র্যাকটিস করছিল। সে যেহেতু ভালো গান গাইতে পারছিল না, তার গান গাওয়া শুনে হানা তাকে সান্ত্বনা দিতে থাকে, আর তার বাবার বলা ডায়লগটা বলতে থাকে যে উপরওয়ালা চাইলে সবই হয়, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। আর এই কথাটা শুনে
এমির আর বুঝতে বাকি থাকে না যে এটাই হানা ছিল, কিন্তু এমি হানাকে কিছু বলে না। এর কিছুদিন পরেই স্যাংজুং জেনির এমন একটি আর্ট দেখে ফেলে যেটা শুধুমাত্র হানাই করতে পারত, আর এই আর্ট দেখে স্যাংজুং শিওর হয়ে যায় এটাই হানা, কিন্তু এই বিষয়ে সে তাকে কিছুই বলে না। যেহেতু হানের প্রথম গানটি অনেক বেশি হিট হয়েছিল, এর জন্য স্যাংজুং তার জন্য একটি সাকসেস পার্টি রাখে, কিন্তু এখানে এমি একটি চালাকি করে। সে হানের বাবাকে সেই পার্টিতে নিয়ে আসে। তখন স্যাংজুং তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওনাকে চিনো? হানা না করে দেয়, আর এতে হানার যে বেস্ট ফ্রেন্ড ছিল সে অনেক বেশি রেগে যায়, আর সে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। হানার বাবা চলে যাওয়ার পরে হানা অনেক বেশি কষ্ট পেত, আর সে সিদ্ধান্ত নেয় স্যাংজুংকে সে সবকিছু বলে দেবে। আর স্যাংজুংকে যখনই সে সবকিছু বলতে যাবে, যখনই হানা বলতে যাবে উনি আমার বাবা, তার আগেই স্যাংজুং তাকে বলে ফেলে, এটা তোমার বাবা ছিল তাই না? আমি তোমার সম্পর্কে সবকিছুই জানি। কালকে তোমার অনেক বড় একটা কনসার্ট আছে, তুমি ওটাতে ফোকাস করো, তোমাকে এসব নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। এরপর হানা বলতে থাকে, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আমি আমার সবকিছু চেঞ্জ করেছি, আমার পুরো শরীরে আমি সার্জারি করেছি শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এসব কথা বলে হানা সবকিছু ভাঙচুর করতে থাকে, আর ঠিক তখনই একটি কাচের টুকরো তার হাতে বেঁধে যায়, আর স্যাংজুং এসে সেটা তুলতে থাকে। তখন হানা বলতে থাকে, এই ব্যথা তো আমার কাছে কিছুই না। আসলে এই সিনটা এত বেশি ইমোশনাল যেটা আসলে এক্সপ্রেস করা যাচ্ছে না। আর এর কিছুক্ষণ পরে এমি সবাইকে ভয় দেখায় যে জেনির সাথে করা যতগুলো কনসার্ট আছে এগুলো ক্যান্সেল করার জন্য। যদি এগুলো ক্যান্সেল না করে তাহলে জেনির যে আসল ফেস এটা পাবলিক করে দেবে। আর কথা শুনে স্যাংজুং এর ভাই সব কন্ট্রাক্ট ক্যান্সেল করতে রাজি হয়ে যায়, কিন্তু স্যাংজুং কিছুতেই রাজি হচ্ছিল না। সে বলতে থাকে, যত যাই হোক না কেন কালকের কনসার্টে জেনি পারফর্ম করবেই। আর কথা বলে সে সেখান থেকে তাকে নিয়ে যায়। পরবর্তী সিনে হানা তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে আর তাকে সরি বলে, কিন্তু তাকে সে মাফ করে না। সে বলতে থাকে এই কনসার্টের পরেই তাদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে যাবে। আর কথা শুনে হানা অনেক বেশি কষ্ট পায়। কনসার্ট শুরু হওয়ার আগে স্যাংজুং তাকে কিছু কথা বলে যে এই কনসার্টটা শুধু তোমার নিজের জন্য না, তোমার বাবার জন্য না আমার জন্য, এটা শুধুমাত্র তোমার জন্য পারফর্ম করবে। আর কনসার্টে যাওয়ার পরে জেনি কোনো গানই গাইতে পারে না। তখন সে বলতে শুরু করে যে আমি আসল জেনি না, আমি দেখতে অনেক মোটা, আমি সবসময় ব্যাক স্টেজে গান গাইতাম। তখন হানা কান্না করতে করতে বলে, আমি আমার সারা শরীরে প্লাস্টিক সার্জারি করেছি শুধুমাত্র একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আমি আমার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল থেকে 1 বছর নিজেকে দূরে রেখেছি। হানার স্টোরি শোনার পর অডিয়েন্স রাগ করার বদলে ইমোশনাল হয়ে যায়, সবাই তাকে অনেক বেশি সাপোর্ট করে। আর এর মধ্যেই স্যাংজুং হানার আগের রেকর্ড করা গানগুলো ছেড়ে দেয়, আর তখন ইনি বলতে থাকে এটাই আমি। এরপর হেনা তার বাবাকে জড়িয়ে ধরে, আর এসব দেখে তার বেস্ট ফ্রেন্ডও তাকে ক্ষমা করে দেয়। ওই দিনের পর থেকে হেনা অনেক বেশি পপুলার হয়ে যায়, আর এরপর থেকে হেনা স্যাংজুং এর কোম্পানিতেই কাজ করে। কিন্তু স্যাংজুং আর হেনার মধ্যে এখনো ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেনি, আর এখনো স্যাংজুং হেনাকে অনেক বেশি পছন্দ করে। মেনলি স্যাংজুং প্রেমে পড়েছে হেনার সততা দেখে। এখানে আসলে ওদের লাভ স্টোরিটা ওভাবে দেখানো হয় না, হয়তোবা কাজ করতে করতে ওদের মধ্যে কোনো সম্পর্ক হয়ে যেতে পারে, কিন্তু এখানে প্রপার ভাবে কোনো কিছুই দেখানো হয় না। লাস্ট পার্টে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা ডাক্তারের কাছে এসেছে সার্জারি করার জন্য। ওই মেয়েটি আর কেউ না, হানারই বান্ধবী। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।